কথার এক প্রসঙ্গে কিন্তু বলছিলেন যে এর মধ্যে আসলে এই সরাসরি মিয়ানমারকে যদি আপনি জাতিসংঘের জায়গা থেকেও বলেন, জাতিসংঘ এটিকে তো গণহত্যাই বলেছে, জেনোসাইড বলেছে। এবং আপনি গাজার প্রসঙ্গ বলছিলেন, আমি খুবই মানে প্রাসঙ্গিক কিনা আমি জানি না, যে গাজার শিশুরা এখন বলছে মানে ক্ষুধায় এমন জর্জরিত, তারা বলছে যে আমরা মরে গেলেই তো ভেহেশতে যাব, সুতরাং আমরা এখন মরতে চাই, মরতে গেলে ভেহেশতে গেলে খাবার পাওয়া যাবে। কি মর্মান্তিক একটা অবস্থা। সেই জায়গা থেকে যদি আপনি বলেন, মানে সরাসরি জাতিসংঘ বললেই, শাব্দিক কথা বললেই যে কাজগুলো হবে তা তো না, এর মধ্যে একটা ভূরাজনীতি আছে। আপনি পাকিস্তানের কথা, বিশেষ করে রাশিয়ার কথা বলছিলেন, এবং মিয়ানমারের সাথে অন্যান্য যে সম্পর্কগুলা, ভারত বা পার্শ্ববর্তী যারা আছে, মানে চীনের কথা বিশেষ করে, মানে এই জায়গাগুলো সম্পর্কের উন্নয়ন কতটা ঘটছে বা কি দেখতে পাচ্ছেন আপনি? জি, আমি এর আগে যে কথাটা বলেছিলাম যে এখানে কিন্তু স্টেট এবং নন স্টেট স্টেক হোল্ডার্স অনেকে সম্পৃক্ত, এবং প্রত্যেকের সিনক্রোনাইজ প্রেশার দিতে হবে অন মিয়ানমার অথরিটি। তো নন স্টেট স্টেক হোল্ডারের মধ্যে ওয়ান অফ দেম ইজ জাতিসংঘ। তো তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব অথবা যে চাপ দেওয়ার কথা বা যে প্রসঙ্গগুলো তারা তোলার কথা, সিকিউরিটি কাউন্সিল বলেন অথবা জেনারেল অ্যাসেম্বলি বলেন, সেখানে তারা তুলছে। এবং সেইখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ব্যক্তিগত যে উদ্যোগ এবং ওনার যে পার্সোনালিটি, সেটা দিয়েই উনি জাতিসংঘ মহাসচিবকে এইখানে আনিয়েছেন, বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছেন। এইটাও এক ধরনের প্রেশার ক্রিয়েট করবে, কোনো সন্দেহ নাই। একই রকমভাবে অন্যান্য যে সকল নন স্টেট স্টেক হোল্ডার্স আছে, লাইক আসিয়ান, ওয়াইসি, তাদেরকেও কিন্তু এর সাথে সম্পৃক্ত করতে হবে। এটা গেল বললাম নন স্টেট স্টেক হোল্ডার্স। আর স্টেট স্টেক হোল্ডারের ভেতরে যারা আছে, ইউএসএ আছে, চায়না আছে, ইভেন রাশিয়া আছে, ইউকে আছে, ইইউ আছে, এদেরকেও কিন্তু এর সাথে সম্পৃক্ত করতে হবে এবং সবাইকে নিয়ে একসাথে যেতে হবে। এখন যদি দেখেন ভূ রাজনৈতিক এক ধরনের কমপ্লেক্সিটি যেটা আছে, আমরা চিন্তা করি যে চায়না তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এই মিয়ানমারের ভেতর দিয়ে গ্যাস এবং তেলের লাইনটা এনেছে, কাইকপাওতে এনেছে। তো যদি রোহিঙ্গা এই দেশ থেকে ওই দেশে যায়, তার কি কোনো ভূ রাজনৈতিক কোনো উপকার হবে? এই প্রশ্নের উত্তর একদমই তাই। চীন জানতে চাবে। যে ইনভেস্টমেন্ট সে করেছে, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স তারা ইনভেস্ট করেছে ইনসাইড মিয়ানমার, এইটাতে কি রোহিঙ্গা চলে গেলে তার কি কোনো উপকার হবে কিনা? আচ্ছা, 3 নম্বর হলো তার অনেক ন্যাশনালস আছে যারা চীনের সাথে মিয়ানমারের যে সকল আছে স্টেটগুলো আছে, সেখানে বসবাস করছে, তাদের কি কোনো উপকার হবে? তার যে বিভিন্ন রেয়ার খনিজ যেগুলো আছে, বিরল খনিজ, এই বিরল খনিজগুলো চীন একাধারে সে এনজয় করছে টেকিং ফ্রম মিয়ানমার। রোহিঙ্গা যখন মিয়ানমারে যাবে, তাতে কি তার কোনো উপকার হবে? তো এই প্রশ্নগুলোর উত্তর এইখানে আনতে চীন তো খুঁজতে চাইবে সেই প্রশ্ন। অ্যাবসলিউটলি। সো ন্যাশনাল ইন্টারেস্ট ফ্রম চীন, তার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমার ন্যাশনাল ইন্টারেস্ট কতটুকু আমি গেইন করব বাই টেকিং দেম ব্যাক, এটা একটা। অন দ্য আদার হ্যান্ড তার কাউন্টার যদি বলেন আবার আইপিএস এর অংশ হিসাবে ইউএস, তো ইউএস চাইনিজ যে এক্সপানশন যেটা আছে, এই এক্সপানশনটাকে বন্ধ করার জন্যই সে বিভিন্ন ধরনের কার্যক্রম ইন সাউথ এশিয়াতে সে করছে। সে ডেফিনেটলি চাবে যে কোনো অবস্থাতেই যেন সিমেক ফাংশনাল যেন না হয়, এবং চীনের যে সকল ইন্টারেস্ট মিয়ানমার থেকে সে আদায় করে নিচ্ছে, সেইটার মধ্যে যেন কিছুটা জটিলতা তৈরি হয়। তো সেই তরফ থেকে সে চাবে অন্যরকম একটা ইন্টারেস্ট। আবার যদি রাশিয়ার কথা চিন্তা করেন, রাশিয়া আবার হিউজ অ্যামাউন্ট অফ সে অস্ত্র বিক্রি করে টু মিয়ানমার। রোহিঙ্গা যদি এই পার থেকে ওই পারে যায়, তার কি কোনো উপকার হবে? তো এই ধরনের অনেক ধরনের, বা সাম্প্রতিক সময় তো গ্লোবাল অর্ডারেও তো একটা পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। সেটি একটা প্রভাব বিস্তার করবে কিনা, মানে সেটিও তো আমাদেরকে আসলে ডিল করতে হবে। জি জি জি। তো সেইখানে দেখেন ওয়ার্ল্ড অর্ডারে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসছেন। ওয়ার্ল্ড অর্ডারে দেখেন সাউথ এশিয়ার দিকে দৃষ্টিভঙ্গি যেটা আমরা দেখতে পাচ্ছি, ইউএসের দৃষ্টিভঙ্গি, তো সেইখানে আগে বলা হতো যে দে ইউজ টু লুক এট সাউথ এশিয়া থ্রু দ্য লেন্স অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণগুলোই হয়তোবা করতেন ইউএসএ। বাট এখনকার যেটা মনে হচ্ছে যে না, তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দেশের সাথে তারা করবে। তো
সেইটারই হয়তো বা একটা ইন্ডিকেশন আমরা দেখতে পাই যে পাকিস্তানের সাথে ইদানিং যে সম্পর্ক তৈরি হয়েছে ইউএসের, ইভেন পাকিস্তানি আর্মি চিফকে ডেকে নিয়েছেন টু হোয়াইট হাউস, হেড লাঞ্চ টুয়াইস, 2বার। আর অন দ্য আদার হ্যান্ড ট্যারিফ ওয়ার যেটা হয়েছে, এই ট্যারিফ ওয়ারের মধ্যেও কিন্তু পাকিস্তানের সম্ভবত 19% ট্যারিফ, সেইখানে ইন্ডিয়ার হয়েছে 50% ট্যারিফ। বাংলাদেশের চেয়ে বেশি, বাংলাদেশ থেকে বেশি 1% সম্ভবত। জি, তো এই জায়গাতেও কিন্তু মনে হচ্ছে যে এক ধরনের বোধহয় রিক্যালিব্রেশন অফ দেয়ার ফরেন পলিসি মনে হয় টুয়ার্ডস সাউথ এশিয়া, এবং এইটার একটা এফেক্ট যে মিয়ানমারে পড়বে না এটা আমরা হলফ করে বলতে পারছি না, এবং যে ইনভলভমেন্টটা মনে হচ্ছে তাদের হবে, এইটা হয়তো বা থ্রু বাংলাদেশ এরকম অনেকে এরকম মনে করছে না। তো US এর ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া উইল হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ইন রিজলভিং মিয়ানমার ইস্যু। তো ফলে পুরো জটিলতা যেটা আমি বলছি, জিওপলিটিক্যাল, জিও ইকোনমিক, এথনিক, ইন্টারনাল, এক্সটার্নাল, আপনার স্টেট অ্যান্ড নন স্টেট স্টেক হোল্ডার্স, এই সব কিছু মিলে বিষয়টা বোধহয় একটু জটিল। আমরা শেষ দিকে আছি ডক্টর নাঈম আশফাক, একদম শেষ কথাটি, মানে জাতিসংঘ মহাসচিব যখন ভিজিট করলেন তখন আমাদের মাননীয় উপদেষ্টা একটি কথা বলেছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছে, যে আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশেই ঈদ করতে পারবেন না, মানে এরকম একটা আশাবাদের জায়গা। এবং এর মধ্যে একটা আশাবাদ যেমন আছে, এর মধ্যে একটা প্রত্যয়ের কথাও তো আছে, মানে সেটি আসলে এই যে সময় ফ্রেম, যদিও এক্স্যাক্টলি এই সময়ের মধ্যে হবে সেরকমটা না, এর মধ্যে যে কর্মপন্থা বাংলাদেশ সরকার, উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে মালয়েশিয়া ভিজিট এবং আসিয়ানের সম্পৃক্ততা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও বলেছেন একটা পরিপূর্ণ কর্মপরিকল্পনা করা দরকার। খুব 1-2 লাইনে যদি আপনি বলেন আমাদের ইফেক্টটা। এক্স্যাক্টলি যে শব্দটা ব্যবহার করছেন এক্স্যাক্টলি সেটা প্রত্যয়। এই প্রত্যয়টা যদি না থাকে, অর্থাৎ আমরা যদি নিজেরাই নিশ্চিত না হই অথবা নিজেরাই কনফিডেন্ট না হই যে এই রোহিঙ্গা সমস্যার সমাধান একমাত্র রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাওয়া, তো হয়তোবা টাইম লাইন যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, টাইম লাইন হয়তোবা মিট করবে না এবং করার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই, কিন্তু তারা যে ওই দেশে যেতে হবে এবং ওইটার মধ্যেই যে একমাত্র সমাধান, এটাও একটা বড় ধরনের প্রত্যয় বলে মনে করছি।